তেল ও পেট্রোলিয়ামের আবিষ্কারের আগে মানুষ খুব সীমিত কিছু শক্তির উৎসের উপর নির্ভর করত। দিনের বেলায় সূর্যের আলোতেই সব কাজ সারতে হতো, আর সূর্য ডুবে গেলে যেন জীবন থমকে যেত, চারপাশ ডুবে যেত অন্ধকারে। রাতে আলো পাওয়ার জন্য মানুষ কাঠ, কয়লার আগুন কিংবা পশুর চর্বি থেকে তৈরি তেল ব্যবহার করত। তবে এইসব উপায় ছিল ব্যয়বহুল এবং খুব বেশি সময় স্থায়ী হতো না। সপ্তাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর শুরু পর্যন্ত ইউরোপ ও আমেরিকায় তিমি মাছের শরীরের তেল ছিল সবথেকে গুরুত্বপূর্ণ এবং দামি জ্বালানি। মানুষ বিশাল সমুদ্র পাড়ি দিয়ে তিমি শিকার করত, তাদের হত্যা করে শরীর থেকে তেল সংগ্রহ করত এবং সেই তেল দিয়ে ঘরের বাতি জ্বালাতো। এমনকি শহরের রাস্তাও সেই তেলের আলোয় আলোকিত হতো। কিন্তু এই আলোর মূল্য ছিল ভয়াবহ। প্রতি বছর হাজার হাজার তিমি মারা যেত। ধনীদের বাড়ি আলোয় ঝলমল করলেও গরিব মানুষ অনেক সময় অন্ধকারেই জীবন কাটাতো। ধীরে ধীরে তিমির সংখ্যা এতটাই কমে গেল যে মানুষ বুঝতে পারল এভাবে আলো যোগানো দীর্ঘমেয়াদে সম্ভব নয়। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এসে আলো পাওয়ার চাহিদা আরো বেড়ে গেল, কিন্তু তখন তিমির তেল পাওয়া কঠিন হয়ে যায় এবং এটির দামও আকাশচুম্বী হয়ে ওঠে। ফলে মানুষ নতুন এক শক্তির উৎস খুঁজতে শুরু করে, যা হবে সস্তা, টেকসই এবং সহজলভ্য। এই খোঁজই মানুষকে পৌঁছে দেয় কাঁচা তেল বা ক্রুড অয়েলের কাছে, আর সেখান থেকেই শুরু হয় পেট্রোলিয়ামের যুগ, একটি যুগ যা পৃথিবীর চেহারায় বদলে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তেল মানুষের কাছে একেবারে নতুন কিছু ছিল না। হাজার হাজার বছর আগে মানুষ প্রাকৃতিক ডামার ব্যবহার করত বাড়ি নির্মাণে, দেওয়াল মজবুত করতে এবং নৌকার জল থেকে রক্ষা করতে। পূর্ব এশিয়ায় কাঁচা তেল ব্যবহার করা হতো ওষুধ তৈরিতে, মশলা হিসেবে এবং আগুন জ্বালানোর কাজে। আজারবাইজানের মতো অঞ্চলে মানুষ মাটির উপরের স্তর থেকে হাত দিয়ে তেল সংগ্রহ করত। তবে এসব ছিল ছোট পরিসরের ব্যবহার, আসল বিপ্লব তখনও আসেনি। 1846 সালে কানাডার বিজ্ঞানী আব্রাহাম গেসনার প্রথমবারের মতো কেরোসিন আবিষ্কার করেন। কয়লা ও তেল থেকে তৈরি এই কেরোসিন খুব অল্প সময়ের মধ্যেই সবথেকে সস্তা ও সহজলভ্য আলোর উৎসে পরিণত হয়। এর ফলে মানুষ ধীরে ধীরে তিমি মাছের তেলের উপরের নির্ভরতা থেকে মুক্তি পেতে শুরু করে। তবে প্রকৃত বিপ্লব আসে 1859 সালে, যখন আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে বিশ্বের প্রথম সফল তেলকূপ খনন করা হয়। এর আগে মানুষ শুধুমাত্র সেই তেল ব্যবহার করত যা প্রাকৃতিকভাবে মাটির উপরে উঠে আসত, কিন্তু প্রথমবারের মতো মেশিনের সাহায্যে ভূগর্ভ থেকে তেল উত্তোলন সম্ভব হলো। এই ছোট তেলকূপই পরবর্তীতে আধুনিক তেল শিল্পের ভিত্তি গড়ে তোলে। প্রথম দিকে এই তেল মূলত কেরোসিন তৈরিতে ব্যবহৃত হতো, যা লণ্ঠনের আলো জ্বালানোর কাজে লাগতো। কিন্তু ইলেকট্রিক বাল্ব আবিষ্কারের পর কেরোসিনের ব্যবহার ধীরে ধীরে কমতে শুরু করে। তবু ইতিহাস তখন নতুন মোড় নেয়, কারণ সামনে আসছিল আরো বড় এক বিপ্লব। ইঞ্জিন ও মোটর গাড়ি আবিষ্কারের পর তেলের চাহিদা এবং দাম দুটোই দ্রুত বেড়ে যায়। তেল তখন শুধু আলো জ্বালানোর উপকরণ নয়, বরঞ্চ মেশিন, গাড়ি, জাহাজ এমনকি বিমান চালানোর প্রধান শক্তিতে পরিণত হয়। ড্রিলিং প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমেরিকায় শুরু হয় অয়েল রাশ, তেলের সন্ধানে এক ধরনের উন্মাদনা। অল্প সময়ের মধ্যে অসংখ্য তেলকূপ খনন করা হয়, নতুন শহর গড়ে ওঠে, আর তেল হয়ে ওঠে সম্পদ এবং শক্তির প্রতীক। এই তেলের পাগলামি দ্রুত ছড়িয়ে পড়ে রাশিয়া, ভেনেজুয়েলা এবং মধ্যপ্রাচ্যে, যেখানে মাটির নিচে লুকিয়ে ছিল বিশ্বের সবথেকে বড় তেলের ভান্ডার। বিংশ শতকের শুরুতে তেল আর শুধু জ্বালানি নয়, বরং আধুনিক সভ্যতার লাইফলাইনে পরিণত হয়। তবে এর সঙ্গে একটি বড় ভুল ধারণাও ছড়িয়ে পড়ে, যা আজও অনেকে বিশ্বাস করেন পেট্রোলিয়াম নাকি ডাইনোসরের শরীর থেকে তৈরি। বাস্তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে তেল তৈরি হয় কোটি কোটি বছর আগে সমুদ্রে বসবাসকারী ক্ষুদ্র জীব যেমন শৈবাল এবং প্লাঙ্কটনের অবশেষ থেকে, যা সময়ের সঙ্গে সঙ্গে চাপ এবং তাপের প্রভাবে রূপান্তরিত হয়ে আজকের পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। যখন এই অতি ক্ষুদ্র প্রাণীগুলো মারা যায়, তাদের দেহ সমুদ্রের গভীরে গিয়ে মাটি ও কাদার স্তরের নিচে লাখ লাখ বছর ধরে চাপা পড়ে থাকে। দীর্ঘ সময়ের তাপ ও চাপের প্রভাবে এই জৈব পদার্থগুলো ধীরে ধীরে রূপান্তরিত হয়ে পেট্রোলে পরিণত হয়। আশ্চর্যের বিষয় হলো, এই প্রক্রিয়া ডাইনোসরের জন্মেরও বহু আগে, প্রায় 25 থেকে 36 কোটি বছর আগে ঘটেছিল। তাহলে প্রশ্ন আসে, ডাইনোসর থেকে তেল তৈরি হওয়ার ধারণাটি মানুষের মাথায় এলো কিভাবে? তো আসলে 1930-এর দশকে আমেরিকার সিনক্লিয়ার অয়েল নামে একটি কোম্পানি তাদের অয়েল ড্রাম ও বিজ্ঞাপনে ডাইনোসরের ছবি ব্যবহার করতে শুরু করে। ধীরে ধীরে এই চিত্র মানুষের মনে এমন ভাবে গেঁথে যায় যে তেল মানেই যেন ডাইনোসরের অবশিষ্ট। 1932 সালে কোম্পানিটি ডাইনোসরের এই প্রতীকটিকেই তাদের অফিসিয়াল লোগো বানিয়ে ফেলে। বিজ্ঞাপন, প্যাকেজিং এমনকি বাচ্চাদের খেলনাতেও
যখন ডাইনোসরের ছবি ছড়িয়ে পড়ে তখন সাধারণ মানুষের মনে এই ভুল ধারণা আরো দৃঢ়ভাবে বসে যায়। আজও অনেকেই সেই ভুল ধারণাকে সত্য বলে বিশ্বাস করেন। বাস্তবে কালো তেল বা ব্ল্যাক গোল্ড এমন এক সম্পদ যার মজুদ যত বেশি সেই দেশ তত বেশি ধনী এবং শক্তিশালী। তেলের চাহিদা ও দাম এত বেশি যে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি মাসেই শত শত নতুন তেলকূপ খনন করা হচ্ছে। বড় বড় এনার্জি কোম্পানিগুলো তো কখনো কখনো এক সপ্তাহের মধ্যে নতুন কূপ খনন করতে সক্ষম হয়ে যায়। তবে এই কূপ থেকে তেল উত্তোলন মোটেও সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি, প্রচুর সময় এবং বিপুল অর্থ। কাঁচা তেল সাধারণত পৃথিবীর গভীরে প্রায় 1.5 থেকে 4 কিলোমিটার নিচে শক্ত শিলাস্তরের ফাঁকে ফাঁকে জমে থাকে। সেখানে পৌঁছাতে ড্রিলিং মেশিনগুলোকে অসাধারণ শক্তি নিয়ে কাজ করতে হয়। তারা মাটির গভীরে ছিদ্র করতে করতে পাথর ভেঙে নিজেদের পথ তৈরি করে এগিয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এত গভীরে তাপমাত্রা ও চাপ অত্যন্ত বেশি থাকে, যার ফলে সামান্য ভুলেও ভয়াবহ বিস্ফোরণের কারণ হতে পারে। তেল উত্তোলনে নিয়োজিত কর্মীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। একটি ছোট ভুলই পুরো দলের জন্য বিপদ ডেকে আনতে পারে। যখন অবশেষে তেল পাওয়া যায় তখন শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, নিয়ন্ত্রণ এবং উত্তোলনের লড়াই। শুরুতে প্রাকৃতিক চাপের কারণে কাঁচা তেল নিজেই মাটির উপরে উঠে আসে, কিন্তু এই চাপ কমে গেলে ব্যবহার করা হয় বিশাল পাম্পিং মেশিন। বাইরে থেকে এগুলো দোল খাওয়া লোহার যন্ত্রের মতো দেখালেও এর প্রকৃত শক্তি মাটির গভীরে কাজ করে। ধীরে ধীরে এই মেশিনগুলো ভূগর্ভস্থ থেকে ক্রুড অয়েল টেনে ওপরে তুলে আনে। এরপর উত্তোলিত তেল পাইপলাইন ও বিশাল ট্যাঙ্কারের মাধ্যমে পাঠানো হয় রিফাইনারিতে, যেখানে কাঁচা তেলকে প্রক্রিয়াজাত করা হয়। অনেকেই হয়তো ভাবেন বিশ্বের সবথেকে বড় রিফাইনারি হয়তো আরব দেশগুলোতে অবস্থিত, কিন্তু প্রকৃতপক্ষে এমন নয়। বিশ্বের সবথেকে বড় অয়েল রিফাইনারি রয়েছে ভারতের গুজরাটের জামনগরে, যা রিলায়েন্স ইন্ডাস্ট্রির জামনগর রিফাইনারি নামে পরিচিত। এই বিশাল রিফাইনারিতে প্রতিদিন প্রায় 12 লক্ষ ব্যারেলেরও বেশি কাঁচা তেল প্রক্রিয়াজাত করা হয়। প্রায় 7,500 একর এলাকা জুড়ে বিস্তৃত এই স্থাপনাটি এতটাই বড় যে এটি দেখতে একটা ছোট শহরের মতো মনে হয়। এখান থেকে উৎপাদিত পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং ডামার বিশ্বের 100টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। মাটির নিচ থেকে উঠে আসা কাঁচা তেল সাধারণত ঘন, কালো এবং তীব্র গন্ধযুক্ত হয়, যা সরাসরি ব্যবহার করা যায় না। রিফাইনিং প্রক্রিয়ায় এই তেলের ভেতরের বিভিন্ন উপাদান আলাদা করা হয়, যার মাধ্যমে তৈরি হয় পেট্রোল, ডিজেল, কেরোসিন সহ আরো অনেক জ্বালানি, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। কাঁচা তেলের ভেতরে বিভিন্ন আকার ও ওজনের হাইড্রোকার্বন থাকে, তাই এগুলোকে আলাদা করা অত্যন্ত জরুরি। এই কারণে রিফাইনিং প্রক্রিয়া এত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে ব্ল্যাক গোল্ড তার প্রকৃত মূল্য এবং ব্যবহারযোগ্যতা লাভ করে। এই পার্থক্যের ভিত্তিতে উপাদানগুলোকে আলাদা করার যে প্রক্রিয়া রয়েছে তাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এই প্রক্রিয়ায় কাঁচা তেলকে একটি উঁচু টাওয়ারের মতো কাঠামোর ভেতরে প্রবেশ করানো হয়, যাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলাম। এই টাওয়ারের ভেতরে তেলকে প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়, যার ফলে তেলের বিভিন্ন উপাদান ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়ে ওপরের দিকে উঠতে থাকে এবং টাওয়ারের বিভিন্ন স্তরে গিয়ে ঠান্ডা হয়ে জমে যায়। যখন এই বাষ্পগুলো ওপরের দিকে ওঠে তখন তারা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আলাদা আলাদা স্তরে ঘনীভূত হয়। এই পর্যায়টি সব থেকে ইন্টারেস্টিং, কারণ একটি সাধারণ কালো তরল যা বাইরে থেকে তেমন মূল্যবান মনে হয় না, সেটি রূপান্তরিত হয় আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জ্বালানিগুলোতে। বর্তমানে পেট্রোল আর অকটেন আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তা আপনারা বিভিন্ন পেট্রোল পাম্পে গেলে বুঝতে পারবেন। চারিদিকে লাইনের পর লাইন শুধু মানুষ। কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে মানুষ পেট্রোল পাম্পের কাছেই ঘুমিয়ে গিয়েছে যে সকালে উঠে তেল নিবে। তো এই ঘনীভবন আসলে কিভাবে কাজ করে সেটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝায়। ধরুন 1 গ্লাস পানিতে লবণ মিশানো হয়েছে। প্রথমে দেখে বোঝা কঠিন যে এগুলো আলাদা কিভাবে করা যায়, কিন্তু যখন পানিটিকে গরম করা হয় তখন পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। পানির স্ফুটনাঙ্ক প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু লবণের জন্য তা অনেক বেশি, যার ফলে পানি বাষ্প হয়ে ওপরে উঠে যায় আর লবণ নিচে থেকে যায়। পরে সেই বাষ্প ঠান্ডা হয়ে আবার পানিতে পরিণত হয় এবং আলাদা পাত্রে জমা হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় ঘনীভবন। ঠিক একইভাবে কাঁচা তেলকেও আলাদা করা হয়। তেলের মধ্যে ভারী উপাদানগুলো নিচে থেকে যায় আর হালকা উপাদানগুলো ওপরের দিকে উঠে যায়। এভাবেই তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জ্বালানি। এই টাওয়ারের সবার উপরে জমা হয় এলপিজি, যা আমরা রান্নার কাজে ব্যবহার করি। তার নিচে থাকে অকটেন এবং পেট্রোল, যা গাড়ি ও মোটরসাইকেল চালাতে ব্যবহৃত হয়। এর পরের
স্তরে থাকে ন্যাফথা, যা প্লাস্টিক, কেমিক্যাল ও ওষুধ তৈরির প্রধান কাঁচামাল। তার নিচে থাকে কেরোসিন। এর পাশাপাশি এয়ারক্রাফট টারবাইন ফুয়েল, যা বিমানের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এর পরের স্তরে থাকে ডিজেল, যা ট্রাক, বাস এবং ট্রেন চালাতে ব্যবহৃত হয়। আরো নিচে পাওয়া যায় লুব্রিকেটিং অয়েল, যাকে আমরা ইঞ্জিন অয়েল বলে থাকি। এরপর এবার থাকে ফুয়েল অয়েল, যা বড় বড় কারখানা এবং জাহাজে ব্যবহৃত হয়। আর একেবারে নিচে জমা হয় যেটাকে আমরা চিনি বিটুমিন, যা রাস্তার কালো স্তর তৈরিতে ব্যবহৃত হয়, বাংলায় যাকে আলকাতরা বলা হয়। বন্ধুরা, রিফাইনিং প্রক্রিয়ায় আরো কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়, যেমন সালফার এবং হাইড্রোজেন। এমনকি আমরা স্কিন কেয়ারে যে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি সেটিও কাঁচা তেল থেকে সরাসরি তৈরি হয়, যেমন মেরিল পেট্রোলিয়াম জেলি কিংবা ভ্যাসলিন। এক ব্যারেল কাঁচা তেল, যার পরিমাণ প্রায় 159 লিটার, রিফাইনিং করার পর বিভিন্ন পণ্য পাওয়া যায়। আনুমানিকভাবে এটি থেকে প্রায় 72 লিটার পেট্রোল, 34 লিটার ডিজেল, 14 লিটার কেরোসিন এবং বাকি অংশ লুব্রিকেন্ট, প্লাস্টিক ও অন্যান্য রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। রিফাইনিং শেষ হওয়ার পর পেট্রোল বিশাল আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে টার্মিনালে পৌঁছে যায়। সেখান থেকেই তা ট্রাক কিংবা ট্যাঙ্কারে ভরে বিভিন্ন স্থানে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত পৌঁছে যায় আমাদের আশেপাশের পেট্রোল পাম্পে। তবে ট্যাঙ্কারে পেট্রোল ভরার কাজটিও মোটেও সহজ নয়। সামান্য একটি স্পার্কিং থেকেও ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। তাই নিরাপত্তার জন্য প্রতিটি ট্যাঙ্কারকে প্রথমে গ্রাউন্ডিং কেবলের মাধ্যমে সংযুক্ত করা হয়, যাতে করে স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। এরপর বিশেষ সেন্সর এবং পাইপ সিস্টেমের মাধ্যমে পেট্রোলের বাষ্প সংগ্রহ করা হয়, যাতে তা বাতাসে মিশে কোনো দুর্ঘটনার কারণ না হয়। এই সমস্ত নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রতিদিন লাখ লাখ লিটার পেট্রোল নিরাপদভাবে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে পৌঁছে দেওয়া হয়। এতক্ষণে বুঝতে পারলেন যে মাটির নিচ থেকে এই পেট্রোল কিংবা অকটেন আমাদের গাড়ি পর্যন্ত কিভাবে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং বেশি বেশি শেয়ার করতে পারেন।